আজকের গল্প রানী আমিনা রচিত আফিডিয়ান। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। রাত প্রায় 4টা। রুমাইশা ঘুমায়নি একটুও। তার উপর ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে সময় মতো। সাফওয়ান গভীর ঘুমে আছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমাইশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে বিলি কেটে দিচ্ছে। এই খুব বড়সড় ব্যক্তিটাকে নিজের বুকের ওপর রাখতে পেরে ওর যেন অন্যরকম অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীরে। প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটি নিষ্পাপতার ছায়া ফুটে উঠেছে। ভ্রু দুইটা এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝার উপায়ই নেই যে এই ব্যক্তি জেগে থাকলে কতটা হিংস্র হয়ে থাকে। মিনিট 15 পর সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা, কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটাকে ভাঙাতে ওর মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে আরও অনেক সময় ঘুমাকো। কি হতো যদি আর সাফওয়ানের স্বামী হতো? এই সুন্দর ঘুমটা আর ভাঙাতে হতো না। যতক্ষণ ইচ্ছে ঘুমোতো সাফওয়ান। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিন্ত মনে ঘুমোতো সাফওয়ান ওর বুকে। কারো ভয় থাকতো না তখন। ভাবতে ভাবতে সাফওয়ানের কপালে আলতো করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের মুখে হাত বুলিয়ে ছোট ছোট করে ডাকলো সাফওয়ানকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফওয়ান। ঘুম কম হওয়ার কারণে চোখ দুইটা লাল হয়ে আছে। ঘুম থেকে ওকে জাগিয়ে প্রচণ্ড খারাপ লাগলো রুমাইশার। সাফওয়ান ঘুম ভাঙার পরও রুমাইশার বুকে আরও কিছুক্ষণ আয়েসি ভঙ্গিতেই শুয়ে থাকলো। বুকের ওপর শুয়েই হাত পা ছুঁড়ে আড়ামোড়া করতে লাগলো। কিছুক্ষণ পর উঠে বসে রইল বিছানার ওপর। ঘুমের ঘোর এখনো কাটেনি। চোখ দুইটা ডোলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখা চোখ করে তাকালো একবার। রুমাইশা ওকেই দেখছিল। সাফওয়ানের এমন করে তাকানোয় রুমাইশা নিঃশব্দে হাসল। তারপর বলল, কি হলো, এভাবে তাকানোর কি আছে? সাফওয়ান কিছু বলছে না দেখে রুমাইশা সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তারপর আবার কিছু বলতে যাবে, তখনই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল নিজের অধৈর্যের আক্রমণে। অনেকক্ষণ ধরে গভীরভাবে চুমু খেল সাফওয়ান। রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুলগুলো রেখে বিছানায় চেপে ধরল। সাফওয়ানের এমন আক্রমণে দিশেহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভব করল ও। ভালো লাগায় চোখ দুইটা বন্ধ হয়ে এলো। নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন সাফওয়ানের এই প্রকার চুম্বনকে নিজের ভেতর ধারণ করতে থাকলো। কিছুক্ষণ পর সাফওয়ান ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসল সাফওয়ান। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমুতে এই অবস্থা? এরপর তো বিশাল বিশাল অত্যাচার সহ্য করতে হবে। কি করবি তখন? কথাটা বলে সাফওয়ান রুমাইশার চোয়ালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে নিচে নামলো আনালা থেকে নিজের টি শার্টটা নেওয়ার জন্য। পেছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে তো বোঝা যায় না আপনি এত অসভ্য। দিনের বেলায় আপনি এত গুরু গম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়াই পাল্টে যায়। সাফওয়ান টি শার্টটা গায়ে দিতে দিতে লুচু দৃষ্টিতে তাকিয়ে নির্বিকার গলায় বলল, শব্দটা অসভ্য না, রোম্যান্টিক। আর মনে মনে সবাই অসভ্যই চায়, কিন্তু ওপরে ওপরে ভান ধরে, ঠিক তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয় তাহলে আমি অসভ্য তোর কাছে, আর যতদিন বেঁচে আছি অসভ্যই থাকব। তারপর চোরা চোখে তাকিয়ে দুষ্টু গলায় বলল, পছন্দ না হলে ঠিকই বাধা দিতেন, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমাইশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে এলো। সাফওয়ানের কথার বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। উল্টে কান গরম হতে শুরু করলো। সাফওয়ান খেয়াল করলো সেটা। তারপরও দুষ্টুমি করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না।
চুমু তো খাওয়া হয়েই গেছে, এখন অসময়ে এসে লজ্জা পেয়ে আর কি হবে? রুমাইশা কটমট করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানের সেদিকে চোখ পড়তেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে মুখ টিপে হাসল। রুমাইশা দাঁতে দাঁত চেপে মুখ ঝামটা মেরে বলল, আজান দিবে এক্ষুনি, বাড়ি যান। সাফওয়ান শব্দ করে হাসল, কিন্তু সেটা রুমের বাইরে যাতে না যায় সেভাবেই হাসল। এই তো যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তারপর টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে আবার বিছানার কাছে আসলো। রুমাইশার দিকে ঝুঁকে আর একটা চুমু খাবার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমাইশা। সরুন, আপনি আর জীবনে আমার চুমু খাবেন না। 100 বার খাবো, এইটা বিদায় চুম্বন। বলেই খপ করে বাম হাতটা দিয়ে রুমাইশার চোয়ালদয় ধরে নিজের দিকে ঘোরালো। তারপর কষে একটা চুমু খেলো। চুমু খাওয়া শেষে রুমাইশার কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। আর তারপরে দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লক খুলে চলে গেল বাইরে। এদিকে সাফওয়ানের এমন ফিসফিসানি কণ্ঠে রুমাইশার গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুক আর তলপেটে যেন রক্ত ছলকে উঠল। লজ্জায় নত হলো মুখ, মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিনের ক্ষীণ শব্দ ভেসে আসলো। রুমাইশা বুঝলো সাফওয়ান ওর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে থাকলো। নির্জনতায় ছেয়ে গেল যেন ওর আশপাশটা। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমেষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমাইশা। এমন সময় আজান দিল। ফজরটা পড়া হবে না সঙ্গত কারণে, তাই চোখ বুজে নিল। সারা রাত না ঘুমানোর কারণে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল 8টায়। বাড়ির অন্যরা ততক্ষণে উঠে গেছে। শামসুলের অফিস আছে 9টায়। আয়েশার নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রুমাইশা উঠে ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কাজ থাকলে বলো মা, করে দেই। আয়েশা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, সাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নে সবাই, নইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমাইশা ঠিক আছে মা বলে গেল সাফিনকে ডাকতে। দরজায় কয়েকবার নক করার পর দরজা খুলল সাফিন। চোখ ডলতে ডলতে বাইরে এলো। রুমাইশার দিকে চোখ পড়তেই কাল রাতের ঘটনা মনে পড়ল। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়া চলে গিয়েছে? রুমাইশা চাটি মারল ওর মাথায়। আসতে বলতে পারিস না, শয়তান ছেলে। গেছে, ভোরবেলায় চলে গেছে, আজানের সময়। ভাইয়ার কি কিছু হয়েছে আপু? পরে বলবো খানে তোরে মেসেজে, এখন অবজা। ফ্রেশ হয়ে আয়, দ্রুত খাবি, নইলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে, মা বলেছে। তাড়াতাড়ি আয়। সাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবার রান্নাঘরে এলো। মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজের ফাঁকে আয়েশার দিকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মায়ের মুখটা। কাজের প্রেশারে হয়তো এমন লাগছে ভেবে আবার নিজের কাজে মন দিল রুমাইশা। সাফওয়ান বাড়ি ফিরে আর ঘুমোয়নি। পুরো ভোরবেলাটা উত্তরের জঙ্গলের ভেতরেই কাটিয়ে দিয়েছে। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানে সাপগুলো ওর গায়ের সঙ্গে লেগে থাকতে পছন্দ করে খুব। খুব তাড়াতাড়ি ও খোলস ছাড়বে। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে, এই লেয়ারটা উঠে যাবে। পরনেই ওর গত রাতের টি শার্ট। হাতের খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়ে লং স্লিভস পরতে হবে ওর, নইলে যে কেউ দেখে বুঝতে পারবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফওয়ান। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বের হয়ে কালো রঙের ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভস টি শার্টটি পরে নিল। নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে বসে রইল মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলেন। টি টেবিলের ওপর খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠার রুমে দরজার কাছে, সাফওয়ান রুমে আছে কিনা চেক করতে। দরজা লক করা নাই, সাফওয়ান ভেতরেই আছে। রুনিয়া দরজায় নক করতে যাবেন না এমন সময় সাফওয়ানও দরজা খুলে বের হলো। সাফওয়ানকে দেখেই রুনিয়া বললেন, কাল রাতে না খেয়েই চলে গিয়েছিলি কেন? বলে তো যাবি যে খাবো না। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের এত চাপ যে খাওয়ার সময় হচ্ছে না তোর। মায়ের এই ছোট্ট কিউট শাসনে সাফওয়ান হাসল। তারপর বলল,
আমি রাতে খেয়েছি মা, তুমি চিন্তা করো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে, বসো এখানে এসে। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফওয়ান। রুনিয়া চেয়ারে বসতে বসতে বললেন, কোথায় খেয়েছিস? তুই তো বাইরে খাস না কখনো, আর নিচে যে খাবার রেখেছিলাম তা তো সেভাবেই আছে। সাফওয়ান নিজেও চেয়ার টেনে বসতে বসতে বলল, ভেতরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। ও নিয়ে তুমি আর চিন্তা করো না, এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রুনিয়া মনোযোগ দিলেন। সাফওয়ান গম্ভীর হয়ে গেল হঠাৎ করেই। তারপর কিছুক্ষণ সময় নিয়ে চোখ থেকে গগলসটা খুলে ফেলল। সাফওয়ানের চোখ দেখে আতঙ্কিত হয়ে গেলেন রুনিয়া। তোর তোর চোখের রং এমন দেখাচ্ছে কেন? আর কেমন যেন জল জল করছে চোখ দুইটা। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর মৃদু গলায় বলল, এটা অনেক দিন আগেই হয়েছে মা, তোমাদেরকে আমি দেখাইনি, তোমরা কষ্ট পাবে তাই, কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। রুনিয়া ছেলের কথা কিছু বুঝলেন না, অবুঝের মতো করেই তাকিয়ে রইলেন। তোমাকে আরও কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তো তোমারই ছেলে, আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কি বলবেন বুঝতে পারলেন না। ভয় কেন পাবেন সেটা ভাবতে ভাবতেই চেয়ে রইলেন শুধু। সাফওয়ান ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো, তারপর অসহায় চোখে তাকালো মায়ের দিকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তোর ঠোঁটটা তো কালো কিভাবে হলো? আঙুল দিয়ে তিনি ছুঁয়ে দেখলেন সাফওয়ানের ঠোঁট জোড়া। এমন কিভাবে হয়েছে? চোখে মুখে অবাকতার ছাপ ফুটে উঠল রুনিয়ার। সাফওয়ান কিছু বলল না, চোখের কোণা চিকচিক করে উঠল ওর। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতের স্লিভটা গোটালো ও, গুটিয়ে কনুই পর্যন্ত উঠিয়ে রাখল। নিজের শরীরের স্কিনের অবস্থাটা দেখালো রুনিয়াকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সাফওয়ানের শিরা ভেসে ওঠা হাতটার দিকে। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফওয়ানের হাতখানা। খসখসে সর্পচামড়ার ওপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে নিয়ে গেলেন। চোখ ফেটে পানি বেরিয়ে এলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম ছিল না, এগুলো তো অনেক কম ছিল, এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন? বলিসনি কেন আমাকে? সাফওয়ান নির্বাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্না চোখে উল্টে পাল্টে দেখছেন সাফওয়ানের হাতখানা আর বিলাপ করছেন নিচে নিচেই। সাফওয়ান নিজের মায়ের মুখটা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে ফেরালো, তারপর নিজের অধৈর্যরা আলগা করলো মায়ের সামনে। রুনিয়া তাকালেন সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ানের ঠোঁট আলগা হতেই দেখা গেল ওর ঝকঝকে তীক্ষ্ণ দাঁত দুইটা। সেই চমলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুইটার দিকে রুনিয়ার চোখ পড়তেই চমকে উঠলেন তিনি। ভালো করে সেদিকে দেখে ডুকরে কেঁদে উঠলেন রুনিয়া। কি হাল হয়েছে আমার ছেলের? কি হলো বাবা? আপনি কি করে গেলেন আমার ছেলের? কি অবস্থা করে দিয়ে গেলেন আমার সাফওয়ানের? অসহায় কণ্ঠে বিলাপ শুরু করলেন রুনিয়া। সাফওয়ান রুনিয়াকে সামলালো। মা মা জোরে কথা বলো না মা, প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা তখন অনেক বিপদ হয়ে যাবে মা। থামো মা, তুমি এরকম করলে আমি কিভাবে ঠিক থাকবো মা? চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলালেন। সাফওয়ানের হাত দুইটা নিজের দুই হাতের মুঠির ভেতরে নিয়ে চুমু খেলেন হাতে। সাফওয়ান মাকে বলল, এখনো শেষ হয়নি মা, আরও কিছু দেখানোর আছে তোমাকে। রুনিয়া অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, ইশারায় বোঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেয়েই সাফওয়ান মুখ আগলা করে নিজের লকলকে কালো লম্বা সর্প জিহবাটা বের করল রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেলেন যেন। উচ্চ কণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগেই নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরলেন। সাফওয়ান সেদিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা, আমি পশুতে পরিণত হয়ে গেছি, সামনে হয়তো আরও হব।
নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি আমি। ব্যর্থ হয়েছি আমি মা, এখনও চেষ্টা করে যাচ্ছি। জানি না আদৌ সফল হব কি না, সে সময় পাবো কি না। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা, নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরদিনের জন্য। ছেলের মুখে মৃত্যুর কথা শুনে রুনিয়া আর নিজেকে সামলাতে পারলেন না, উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। সাফওয়ান আর এবার বাধা দিল না। কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচব না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মা। আমি খুব করে চাই আমার সেই ইচ্ছেটা পূরণ হোক, খুব খুব করে চাই। আর সেটা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে মা। রুনিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজের কান্না থামালেন, ধরা গলায় বললেন, কি ইচ্ছে তোর, বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছেটা পূরণ করব, প্রয়োজনে নিজের প্রাণটা দিয়ে দেব, তবুও তোর ইচ্ছে পূরণ করব। ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল, মায়ের মুখটা 2 হাত দিয়ে আলতো করে ধরে বলল, প্রাণ দিতে হবে না মা, তুমি শুধু রিমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, আর কিচ্ছু চাই না। রুনিয়া অবাক হলেন সাফওয়ানের এই আবদারে। রুমিকে বউ করতে চায় তার ছেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রুমি কি কখনো বিয়ে করতে চাইবে সাফওয়ানের এই অবস্থা জানলে? শামসুল মানবে কখনো? আর রাফসান তো সাফওয়ানের ঘোর বিরোধী, ও কি কখনো মেনে নেবে? কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের কোণা থেকে পানি মুছে রুনিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বললেন, তুই যে বিয়ে করবি আর রুমিকে বিয়ে করবি, এতে আমি প্রচণ্ড খুশি, আর রুমিকে আমারও খুব পছন্দ, কিন্তু রুমি কিভাবে রাজি হবে? ও তোর এইসব ব্যাপারে জানলে তো কখনোই বিয়ে করতে চাইবে না, তখন কি হবে? আর তোর মামা মামিও তো খুব ভালো করেই জানে তুই ওর জন্য ঠিক কতটা ক্ষতিকর। আর রাফসানের কথা বাদই দিলাম, ও তো ওই ঘটনার পর থেকে তোকে চোখেই দেখতে পারে না। আর বিয়ের ক্ষেত্রে তো শামসুল আয়েশা অবশ্যই রাফসানের মতামতকে প্রায়োরিটি দেবে। মা, রিমু জানে সব কিছু, একদম সব কিছু। মায়ের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল সাফওয়ান, রুমি জানে সব কিছু? কিভাবে? কে জানিয়েছে? অবাক নয়নে তাকিয়ে প্রশ্ন করল রুনিয়া। সাফওয়ান নিজের 2 হাত থুতনিতে ঠেকিয়ে বলল, ও জেনে গেছিল মা কিছুটা, তারপর ওকে আমি সব বলেছি, ইভেন ও আমার চেহারাও দেখেছে। ওই প্রথম কেউ যার সামনে আমি নিজের মুখের মাস্ক খুলেছি মা। আর ওর যে জ্বর হয়েছিল সেটা আমাকে দেখেই ভয় পেয়েছিল ওর, যদিও এখন আর ভয় নেই কোনো। শেষের কথা বলতে গিয়ে সাফওয়ানের কণ্ঠ স্তিমিত হয়ে এলো কিছুটা। রুনিয়া সেটা দেখে সন্দেহের চোখে বললেন, এসব কবে হলো? তলে তলে এত কিছু হয়ে গেল আমার বাড়িতে, আমার চোখের সামনে দিয়ে, আর আমি কিচ্ছু টের পেলাম না। কিন্তু রুমি জানলেও কি তোকে বিয়ে করতে চাইবে কখনো? ও তো তাহলে অবশ্যই জানে যে তুই বিষধর, আর ও যদি তোর স্ত্রী হয় তাহলে তো হাজার সতর্ক থাকলেও দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। সাফওয়ান আগের মতো করেই বলল, রিমুকে নিয়ে কোনো চিন্তা নেই মা, চিন্তা হলো মামা মামি আর রাফসানকে নিয়ে। আমি যে কোনো মূল্যেই রিমুকে বিয়ে করব, এখন সেটা তাদের মতে বা অমতে, কিন্তু তাদের মতে হলে ভালো, কারণ আমি চাই না 2 পরিবারের ভেতর আবার সম্পর্ক নষ্ট হোক বা রিমু ওর মা বাবার থেকে আলাদা হোক। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, কিন্তু রুমি যে রাজি হবে সে বিষয়ে তুই এতটা শিওর হচ্ছিস কিভাবে? পরক্ষণেই কিছু একটা চিন্তা করে তিনি বলে উঠলেন, এই তোরা কি প্রেম টেম করছিস না তো? সত্যি করে বল। মায়ের প্রশ্নে সাফওয়ান থতমত খেয়ে গেল। মাকে কি বলে এখন বোঝাবে তা ভেবে পেল না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করে অবশেষে বলল, মা কী সব বলছো? আমি প্রেম করতে যাব কেন? আমি জাস্ট বলছি যে রিমু আমাকে বুঝবে, তাই আর না করবে না। রুনিয়া ভ্রু কুঁচকে বললেন,
তোরে কইছে। সাফওয়ান কি বলবে বুঝলো না, চোরা চোখে এদিক ওদিক তাকালো শুধু। মায়ের সাথে এইভাবে এইসব বিষয় নিয়ে কখনো কথা বলা হয়নি বলে লজ্জা লাগছে ওর। কিভাবে বোঝাবে এখন মাকে? ছেলেকে এইভাবে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে রুনিয়া এতক্ষণের মন খারাপ ভুলে হেসে উঠলেন। রুমির সাথে যে তার ছেলের খুব জমে গিয়েছে এটা শিওর হয়ে গেলেন তিনি। সাফওয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বললেন, আমি তো ভাবিনি তোকে দিয়ে এই সমস্ত হবে। সারাক্ষণ যেভাবে মুখ গোমরা করে ভ্রুকুচকে থাকিস তাতে তো আমারই ভয় লাগে। রুনিয়া এবার নিজের চেয়ারটা সাফওয়ানের দিকে একটু এগিয়ে নিয়ে এসে বললেন, কিভাবে কি হলো বল না? রুমাইশার সাথে তো সবসময় খ্যাক খ্যাক করতে দেখতাম, এর মাঝে কিভাবে কি হলো? মায়ের এমন আগ্রহ ভরা চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল সাফওয়ানের, কিন্তু বাইরে থেকে সেটা প্রকাশ করলো না। তাড়াতাড়ি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নাস্তার ট্রেটা হাতে নিয়ে বলল, তুমি তোমার মেয়ের থেকে শুনে নিও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলতে পারবো না। তারপর রুমে ঢুকে দরজা দিয়ে দিল। রুনিয়া ছেলের এহেন অবস্থা দেখে অবাক হলেন, সাথে খুশিও হলেন। কিন্তু রুমি রাজি থাকলেও তিনি শামসুল বা আয়েশাকে কিভাবে রাজি করাবেন? ওরা তো কখনোই রুমিকে সাফওয়ানের হাতে তুলে দেবে না, তখন কি হবে? আর তার ছেলের এই অবস্থাতে তো কখনো বিয়ে হবে না। কে চাইবে তার মেয়ে জমদূতের কাছে থাকুক? কিন্তু দমে গেলেন না রুনিয়া। শামসুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কি হবে সেটা পরে দেখা যাবে, আগে কথা বলে দেখতে হবে। বিকেলবেলা সাফিন চলে গেল বাড়িতে। শামসুল অফিস থেকে এসে নিজের রুমে ঘুমোচ্ছেন। রুমেশা রুমে বসে ফোন চাপছে। সাফিন চলে যাওয়ায় ওর মন ভালো লাগছে না। বাড়িতে একা একা বোর হতে হয় শুধু। রাফসান ভাইয়া আসবে কয়েকদিন পর, কিন্তু ও যা বলেছে তাতে ওর সাথে আর কথা বলবে না রুমাইশা। ঘুরতেও যাবে না কোথাও এবার, আর মায়ের সাথেও এই নিয়ে ও কথা বলবে। এই কথা মা ছাড়া আর কেউ লাগায়নি রাফসানের কানে। এসব ভাবতে ভাবতেই আয়েশা এলেন রুমাইশার ঘরে। রুমে ঢুকে দরজাটা লক করে দিলেন। রুমাইশা ফোন রেখে মায়ের দিকে তাকালো। মা হঠাৎ দরজা লক করলো কেন? অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল ও আয়েশার দিকে। আয়েশা এসে বসলেন রুমাইশার সামনে, মুখটা ওনার থমথমে। রুমাইশা মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, কিছু বলবে মা? কোনো সমস্যা হয়েছে? আয়েশা উত্তর করলেন না ওর কথায়। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে সপাটে একটা চড় মেরে দিলেন রুমাইশার বাঁ গালে। চড় খেয়ে রুমাইশার মুখটা ঘুরে গেল অন্যদিকে। থতমত খেয়ে গেল ও। হাতটা চড় খাওয়া জায়গায় দিয়ে মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আয়েশা ওকে কেন মারলো ওর মাথায় আসছে না। আয়েশা ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা আমতা আমতা করে বলল, আমাকে মারলে কেন মা? কথা শেষ না করতেই আরও একটা চড় পড়ল ওর মুখের ওপর। রুমাইশা ছিটকে পড়ল যেন। মায়ের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল ও। মা তাকে শেষ কবে মেরেছে মনে পড়ছে না। সেই মা আজ ওকে আবার মারল কেন? তোকে মারলাম কেন তুই বুঝতে পারছিস না মোটেই? রাতে কে ছিল তোর রুমে? কার সাথে শুয়েছিলি তুই? দিনে দিনে নষ্ট মেয়েদের মতো হচ্ছিস তুই। আমাদের চোখের সামনে দিয়ে তুই ছেলে ঢোকাচ্ছিস ঘরে, আবার আমাকে জিজ্ঞেস করছি কেন মারলাম। কে ছিল বল? ওই ছেলে কে? ভোরবেলা তোর রুম থেকে কে বেরিয়েছে? সাফিনের নাম নিবি না, সাফিনকে আমি দেখলেই চিনি। কে ছিল বল? কার সাথে শুচ্ছিস তুই? মায়ের কথাই রুমাইশা জমে গেল। ও এখন মাকে কিভাবে বোঝাবে ওদের ভেতরে ফিজিক্যালি কিছু হয়নি? মাকে বিশ্বাস করবে কখনো? কখনোই করবে না। অসহায় হয়ে চোখের পানি ফেলতে লাগলো ও। আয়েশা রেগে গেলেন অনেক। ডান হাত দিয়ে রুমাইশার চোয়াল চেপে ধরে বললেন, একদম ন্যাকা কান্না কাঁদবি না। কে ছিল ওই ছেলে? এক্ষুনি বল। কার সাথে তুই এরকম নোংরা সম্পর্ক চালাচ্ছিস? ব্যথায় কুকড়ে গেল রুমাইশা। তবুও কাঁদতে কাঁদতে বলল, মা তুমি যা ভাবছো সেরকম কিছুই না, বিশ্বাস করো আমি কিছু করিনি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই নাম বল, ওই ছেলের পরিচয় বল। কার বুকের এত পাটা যে আমার বাড়িতে এসে আমারই সামনে দিয়ে আমার মেয়ের সাথে নোংরামো করছে? নাম বল এক্ষুনি। ঝাঝালো গলায় বললেন আয়েশা। এমন সময় বাইরে আয়েশার ফোন বাজতে শোনা গেল। আয়েশা রুমাইশার মুখ ছেড়ে ওর দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বাইরে গেলেন।
যাওয়ার আগে বলে গেলেন, আমি আসছি এক্ষুনি, তোর বলা লাগবে তুই কার সাথে কি করছিস। রুমাইশা ফোপাতে লাগলো, ও কিভাবে সাফওয়ানের নাম বলে দেবে? সাফওয়ানকে তো কেউ পছন্দই করে না বাসার। এখনও কি করবে? কিভাবে বলবে মাকে সাফওয়ানের কথা? বিপদ যেন ওর শেষই হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। কি করবে ও এখন? সাফওয়ানের কথা শোনার সাথে সাথেই তো মা ফুপ্পির কাছে ফোন দেবে শিওর। তাহলে ফুপ্পি কি ভাববে? ফুপ্পিও কি ওকে নোংরা ভাববে? আয়শা বাইরে গিয়ে ফোন দেখলেন, রুনিয়া ফোন দিয়েছেন। আয়শা নিজের কণ্ঠ স্বাভাবিক করে ফোন ধরলেন। ওপাশ থেকে রুনিয়া সালাম দিলেন। আয়শা সালামের উত্তর দিলেন। কুশল বিনিময় করে রুনিয়া বললেন, শামসুলের কাছে ফোন দিলাম, তাও ফোন তুলছে না, তাই তোরটাতে দিয়েছি। আপা, ও ঘুমিয়েছে, মনে হয় ফোনটা সাইলেন্ট করা, এই জন্য টের পায়নি। গুরুত্বপূর্ণ কিছু নাকি? দিব আপনার ভাইয়ের কাছে ফোন? না থাকুক, ওর ঘুম ভাঙানোর দরকার নেই এখন। উঠলে বললো আমি ফোন দিয়েছিলাম, কথা বলার আছে কিছু। আচ্ছা আপা, রাখছি তাহলে, বলে আয়শা কলটা কেটে দিলেন। ফোনটা নিয়ে আবার রুমাইশার রুমে ঢুকলেন। রুমাইশা ফোপাচ্ছে। দরজা লক করে আবার এসে বসলেন রুমাইশার সামনে। রুমাইশা তাকিয়ে আছে নিচের দিকে। আয়শা ঝাঝালো কণ্ঠে বলল, এই তাকা আমার দিকে। নিচে কি দেখছিস তুই? আমার দিকে তাকা। এত নষ্ট হয়েছিস কবে থেকে বল? আর ওই ছেলের পরিচয় বল, কিচ্ছু লুকাবি না তুই। কে ওই ছেলে? আমাদের চেনা চেনা কেউ তো অত লম্বা না, বল কেউ। লম্বার পয়েন্টটা মনে পড়তেই আয়শা চমকে উঠলেন। তারপর জড়ানো গলায় বললেন, ওইটা সাফওয়ান? ক্রন্দনরত রুমাইশাকে একটা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলেন, সাফওয়ান ওইটা? সত্যি করে বল, ওটাই সাফওয়ান কি না? রুমাইশা কাঁদতে কাঁদতেই ওপর নিচ মাথা নাড়ালো। তারপর কেঁদে কেঁদেই বলল, মা, তুমি যা ভাবছো আমার কিছু হয়নি মা, বিশ্বাস করো। আয়শার যেন অভক্তি এসে গেল রুমাইশার ওপর। ঘেন্না নিয়ে তিনি বললেন, ছি 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 ছি, এত টান নিচে নেমে গেছিস তুই? সারা জীবন ভাই ডেকে এসে এখন তার সাথে রাতে একসাথে থাকছিস? ছি, তোকে তো আমার মেয়ে বলতেও ঘেন্না হচ্ছে। ওকে চিনিস তুই? ওর সম্পর্কে জানিস কিছু? ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? এই যে দাগ গলায়, রুমাইশার গলার বাপাশের দিকটার আচ্ছা ছোপ ছোপ দাগ দেখিয়ে বললেন তিনি, এই দাগটা কিভাবে হয়েছে তুই জানিস না? ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। বিষ ওর দাঁতে, বিষ। আমার কথা বুঝতে পারছিস তুই? তোকে মেরে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। রুমাইশা চোখ মুছে নিল। হঠাৎ করে ওর সমস্ত ভয় উবে গেল। ভয়ের জায়গায় দ্বিগুণ সাহস এসে ভর করল। আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি জানি সব, কিভাবে কি হয়েছে আমি সব জানি। আর আমি এসব জেনেই ওকে ভালোবেসেছি। আর আমাদের ভেতর কিছুই হয়নি। ওর ঘুম আসছিল না, তাই ও আমার কাছে এসেছে, জড়িয়ে ধরেছে শুধু, আর চুমু খেয়েছে, আর কিছুই না। আয়েশা চোখ মুখ খিচে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। কতটা নির্লজ্জ হলে মানুষ মায়ের সামনে এইসব কথা বলতে পারে? কিসের ভালোবাসা তোদের? এসব ভালোবাসা না, নষ্টামি। রুমাইশা এবার আরও শক্ত হলো। মা, মোটেও এইভাবে বলবে না। সাফওয়ান ভাইয়া আমার জন্য কি কি করেছে একসময় তোমরা সবাই জানো। আর ও তো এখন তেমনই আছে, আমার গায়ে ও কোনো আঁচ লাগতে দেবে না। আর ও আমাকে যথেষ্টই ভালোবাসে, আর আমিও তাই। ও কেমন মন মানসিকতার সেটা আমার সাথে সাথে তোমরাও জানো, তাই অপবাদ দিও না। আমি এতবার করে বলছি যে আমাদের মাঝে কিছুই হয়নি, তারপরও তোমার বিশ্বাস হচ্ছে না। তো যদি বিশ্বাস নাই হয় তাহলে তুমি যা ভাবছো তাই হয়েছে। আয়েশা রুমাইশার এমন কথায় আবারও সপাটে একটা চড় মারল ওর গালে। তারপর রুমাইশার হাত থেকে ফোনটা একটানে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত পর্যন্ত রুমাইশার সাথে একটাও কথা বললেন না আয়েশা। রুমাইশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না, ফোনটাও চাইতে গেল না। এটা জেনেও যে সাফওয়ান অবশ্যই ওকে মেসেজ দিবে একবার না একবার, নিজের রুমেই ঠায় বসে রইল। আয়েশা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগলেন। রুমাইশা প্রচুর প্রচুর জেদি, তবে সেটা খুব কম দেখায়ও।
কিন্তু একবার দেখালেই আর ওকে ঠেকানো যায় না। আত্মসম্মান বোধ অনেক ওর। আজ পর্যন্ত কখনো এক জিনিস দুইবার চায়নি কারো কাছে, না আয়েশার কাছে না শামসুলের কাছে। জেদির সাথে সাথে প্রচণ্ড রকম অভিমানীয়। রুমাইশা যে সন্ধ্যা গড়িয়ে গেলেও আয়েশার সাথে কথা বলতে আসলো না, তাতেই আয়েশা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে। খুব সহজে আরও আসবে না আয়েশার সাথে কথা বলতে। আর সাফওয়ানের বিষয়টা নিয়েও খুব বড় রকমের ঝামেলা বাঁধাবে, এটা ভেবে আরও রেগে রইলেন আয়েশা। এর মাঝে সাফওয়ান মেসেজ দিয়ে না পেয়ে দুবার কল দিয়েছে রুমাইশার ফোনে। আয়েশা দেখেছেন, যদিও মেসেজ দেখতে পারেননি। লক স্ক্রিনে নোটিফিকেশন হাইড করে রেখেছে রুমাইশা। ফোনের ভেতরে না ঢুকলে মেসেজ দেখা যাবে না। আয়েশা ঠিক করলেন রাতেই শামসুলকে এই বিষয় জানাবেন তিনি। প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজের মধ্যেই রাখবেন, কিন্তু রুমাইশার ভেতর কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেলেছেন তিনি। রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছিলেন আয়েশা, তখন শামসুলের ফোনে কল এলো রুনিয়ার। শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজপত্র দেখছিলেন। রুনিয়ার কল দেখে রিসিভ করলেন তিনি। রুনিয়ার আগের মিসড কলগুলো দেখেছিলেন, কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছে। ফোন রিসিভ করার পর কুশল বিনিময় করে রুনিয়া বললেন, ভাই তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে, কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গিয়েছে। শামসুল কাজ থামিয়ে বললেন, আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল, কিন্তু পরে ব্যাক করতে ভুলে গিয়েছি। বুড়ো হয়ে যাচ্ছি, কিছু এখন আর মনে থাকছে না। শামসুলের কথায় কিঞ্চিত হাসল রুনিয়া। শামসুল আবারও বললেন, কি ইম্পর্ট্যান্ট কথা আপা, বল। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সব ঠিক আছে। তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে। আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই সেসবের, তাই ফোনেই বলছি। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি, আগে থেকে হাইপার হবি না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। শামসুল মনোযোগ দিয়ে শুনছেন বোনের কথা। রুনিয়া থেমে থেমে বলতে লাগলেন, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুই তো জানিস আমার সাফওয়ানের অবস্থা সম্পর্কে। ওর জীবনটা অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না। আমার ছেলের বয়স 30 পার হতে চলেছে বললে ভুল হবে, হয়ে গেছে। আমার ছেলের তো বিয়ে দেওয়া অসম্ভব বলতে গেলে, কিন্তু আমি তো একজন মা। আমার তো ইচ্ছে হয় আমার ছেলের একটা বউ হোক, বাচ্চা হোক, সংসার হোক, সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে। আরও ছেলে মানুষ, ওরও তো একটা চাহিদা আছে, বয়স হয়েছে এখন, ওরও তো একটু ভালোবাসার দরকার আছে, মন খুলে কথা বলার মতো একজন সঙ্গীর দরকার আছে। তা তুই এখন কি বলছিস, তোর ছেলের জন্য মেয়ে দেখে দিতে? আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই, সাফওয়ান আমার ভাগিনা, ওর জন্য তো আমি মেয়ে দেখলে সব থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বের করব। কিন্তু আপা, তুই তো জানিসই বিয়ে দিতে হলে মেয়ের বাড়ির লোক ছেলেকে দেখতে চাইবে। আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই। ওকে দেখে যে কেউ বুঝে যাবে ওর ভেতর গুরুতর কোনো সমস্যা আছে। তখন কি কেউ মেয়ে দিতে চাইবে? আর যদি চেহারা ম্যাটার নাও করে, যেহেতু সাফওয়ান মোটামুটি একটা জব করে, ভালো স্যালারি পায়, বা তোদের বাড়ি গাড়ি আছে, তারপরে তো সমস্যা। সাফওয়ানের জেদাতে বিষ আছে, সেটা যদি মেয়ের বাড়ির কেউ জানে তাহলে তো কখনোই কেউ মেয়ে দেবে না। আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয়, তবুও তো সেই মেয়েটা একসময় না একসময় জেনেই যাবে। আর তাছাড়া লাইফ রিস্ক থাকবে 90%। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, এসব সম্পর্কে আমিও ভেবেছি শামসুল। তাই আমি ভাবছিলাম যে যেহেতু সাফওয়ানের ব্যাপারে আমাদের এই 2 পরিবার ছাড়া কেউ জানে না, আর তোরাও সাফওয়ানের ব্যাপারটা ভালো বুঝিস, তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতর হলে মন্দ হতো না। শামসুল শিরদাঁড়া সোজা করে ভ্রু কুঞ্চিত করে বললেন, নিজেদের ভেতর বলতে তুই কি বলতে চাইছিস, খুলে বল। রুনিয়া অল্প সময় নীরব থেকে বললেন, আমি তোর মেয়েকে চাই আমার বড় ছেলের জন্য, সাফওয়ানের জন্য। সাফওয়ানের বউ করে নিতে চাই আমি রুমিকে। শামসুল কাদের রেগে গেলেন প্রচণ্ড, উচ্চ কণ্ঠে বললেন, আপা তোর মাথা ঠিক আছে? তুই আমার রুমিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস? তুই জানিস তোর ছেলে কেমন, আর ও কতটা ক্ষতিকর যে কারোর জন্যই। আর যে ছেলে আমার মেয়েকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে ফেলেছিল, তার কাছে আমি মেয়ে দেব?
সব কিছু জেনে শুনেও? আমার মেয়ের কি এতটা অকাল পড়েছে যে শেষমেশ একটা জঙ্গলি জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে? শামসুলকে এইভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে। স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার। কিন্তু ফোনের ওপারে যে রুনিয়া আছে তার বুঝতে বাকি রইল না, কারণ শেষের কথাটা তিনি শুনে ফেলেছেন। আর জঙ্গলি জানোয়ার বলতে শামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝলেন। বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায়। রুমাইশা নিজের অবস্থান থেকেই বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। শামসুলের কথাগুলো রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম। তিনি উত্তর দিলেন, শামসুল, তুই কিভাবে সাফওয়ানকে এইভাবে বলতে পারলি? আমার ছেলে জঙ্গলি জানোয়ার, ও আমার সন্তান, আমি ওকে পেটে ধরেছি। আমি তোর বোন, ও তোর বোনের সন্তান, তুই ওকে এইভাবে বলতে পারলি? ও তো তোর সন্তানেরই মতো। ও যে রুমিকে খারাপ রাখবে এমন তো নয়। আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান। আর রুমিকে যে ও আঘাত করেছিল তখন ও নিতান্তই ছোট ছিল। নিজের অবস্থা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। ও যদি জানতো যে ও রুমাইশাকে এইভাবে মৃতপ্রায় করে ফেলবে তাহলে কি কখনো ওকে কামড়াতো? দেখ আপা, তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমি যা বলেছি সেটা মিথ্যে নয়। রুমি যদি তোর মেয়ে হতো আর সাফওয়ান যদি আমার সন্তান হতো, তুই কি কখনো নিজের মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দিতে চাইতিস? বল, কখনো চাইতি না। আমি যদি দেখতাম যে সে আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করছে, কোনো ক্ষতি করছে না, খেয়াল রাখছে, ভালোবাসছে, তাহলে আমি অন্তত তার ভবিষ্যৎ চিন্তা করে মেয়েকে তার হাতে তুলে দিতাম। না আপা, তুই দিতিস না। তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা। তুই যদি সত্যি আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতি না। আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই আমার বোন, তোর সাথে আবার সম্পর্ক নষ্ট করতে চাই না আমি। রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি বেঁচে থাকতে এরকম কিছু হবে না, মনে রাখিস। এই বলেই কল কেটে দিলেন শামসুল। রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না। শামসুলকে কল কেটে দিতে দেখে আয়েশা এগিয়ে গেলেন সেদিকে। শামসুলের পাশে গিয়ে বসলেন। স্ত্রীকে পাশে পেয়ে শামসুল তেজি কণ্ঠে বলে উঠলেন, আমার বোন আগেও যেমন স্বার্থপর ছিল ছেলের জন্য, এখনও তাই আছে। নিজের ওই বন্য প্রাণীটাকে আমার মেয়ের ঘাড়ে চাপাইতে চাইছে। মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। আমার মেয়ের কিসে কমতি আছে যে ওই রকম একটা ছেলেকে বিয়ে করতে হবে ওকে? রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেলল। সাফওয়ানের সাথে কথা বলা দরকার ভীষণ, কিন্তু ফোনটা তো মায়ের কাছে। মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায়ও আর রইল না। পরিস্থিতি এখন বেকায়দা। বাইরের দিকে আর এগুলো নাও, নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। এদিকে আয়েশা রুনিয়ার এই ফোন কলের পর আর স্থির থাকতে পারলেন না। আগুনে ঘি ঢেলে দিয়ে তিনি বললেন, তোমার বোনের চাল আমি এবার ধরতে পেরেছি। তোমার বোন যে তোমার আড়ালে কি নোংরা খেলা খেলছে তা তুমি ভাবতেও পারবে না। আয়েশার কথাতে শামসুল নড়ে চড়ে বসলেন। জিজ্ঞেস করলেন, চাল চালছে বলতে কি বোঝাতে চাইছো তুমি? কি করেছো? আয়েশা কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলে উঠল, ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পেছনে, যাতে ওর ছেলের অনায়াসেই বিয়ে হয়ে যায় আমার মেয়ের সাথে। তারপর শামসুলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, সাফওয়ানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমির ঘর থেকে। সারা রাত সে এখানেই ছিল, রুমির কাছেই। আয়েশার কথায় যেন শামসুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। থম মেরে বসে রইলেন তিনি। আয়েশা আরও বললেন, তোমার মেয়েকে ধরেছিলাম আমি বিকেলে, কিন্তু তার অপরাধ বোধ তো নেই। উল্টে আমার সাথে গলা চড়িয়ে কথা বলেছে তোমার মেয়ে। বলেছে নাকি ভালোবাসে। আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত করছে। ওর সাহস কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আয়েশার কথা শুনে জল শক্ত হয়ে গেল শামসুলের। মেয়ের এহেন অধঃপতন মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়ে যে কিনা স্কুলের ছেলে বন্ধুদের সাথেও কখনো কথা বলতে চাইতো না, সে কিনা আজ একটা ছেলের জন্য তারই বাড়িতে। ছি ছি ছি, আর ভাবতে পারল না শামসুল। বুকের ভেতর যেন ব্যথা কুণ্ডলি পাকে ঠেলে ঠেলে উঠছে। তার মেয়ে এতটা নিচে নেমে গেল কিভাবে? আয়েশার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি। আয়েশা স্বামীর নির্দেশ মতো গেলেন রুমাইশাকে ডাকতে।
রুমাইশা নিজের রুমেই বসেছিল চুপচাপ। ওর মনটা এমনিতেই ভালো নেই। মাথায় সারাক্ষণ ঘুরছে সাফওয়ানের পরিণতির কথা। বেশি সময় নেই ওর হাতে। ওর শেষ সময়গুলো যেখানে খুব সুন্দর করে কাটানোর কথা, সেখানে ওর সমস্ত দিনগুলো খারাপ কাটছে। কাউকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থাটা। তার ওপর আবার বিকেলবেলায় মায়ের এমন ব্যবহার। ও বুঝতে পারছে ও যেটা করছে সেটাও মোটেও ঠিক হয়নি। কোনো মা বাবাই এটা মেনে নিবে না, কিন্তু ওকে তো বিশ্বাস করা উচিত ছিল মায়ের। ও কেন ওর মাকে মিথ্যে বলবে? যেখানে ওর মা দেখে ফেলেছে সাফওয়ানকে বের হতে, সেখানে তো ওর মিথ্যে বলার আর কোনো অবকাশই নেই। এটা মা বুঝলো না। ভাবনা চিন্তার ভেতরেই দরজায় টোকা পড়ল। বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে। আয়েশা ঝাঁঝালো গলায় বলছেন, রিমো, দরজা খুলে বাড়ি আয়, তোর বাবা ডাকছেন। বাবা ডাকছেন শুনে রুমাইশার বুক কেঁপে উঠল। কাল রাতের কথা মা কিছু বলে দেয়নি তো আবার? ধীর পায়ে গিয়ে দরজা খুলে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, কেন বাবা হঠাৎ ডাকছে কেন? আয়েশা মুখ থমথমে করে রেখেই বলল, আমি জানি না, গিয়ে শুনে আয়। বলেই আয়েশা আবার রুমে চলে গেলেন। মায়ের বলার ধরন আর মুখের অভিব্যক্তি দেখে রুমাইশা যা বোঝার তা বুঝে গেল। চোখ দুইটা বন্ধ করে বড় করে একটা শ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করে সামনে এগোলো। ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো রুমাইশা। শামসুল ওর দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদুস্বরে জিজ্ঞেস করল, ডেকেছো কেন বাবা, কিছু বলবে? শামসুল শক্ত গলায় বললেন, তোর মা যা বলেছে তা সত্যি? কি বলছে মা? শামসুল কোনো উত্তর না দিয়ে তাকিয়ে আছেন শুধু। বাবাকে এইভাবে তাকাতে দেখেই রুমাইশা বলল, মা কি বলছে তা তো আমি শুনিনি, না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলছে তা সত্যি কি না? শামসুল কিছুক্ষণ চুপ থেকে আগের মতো করে জিজ্ঞেস করলেন, কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? রুমাইশা শামসুলের দিক থেকে চোখ নামিয়ে উত্তর করল, জি ছিল, কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। শামসুল যেন অগ্নিমূর্তি হয়ে গেলেন। রাগী গলায় তিনি বলে উঠলেন, আর তোর কথা আমার বিশ্বাস করতে হবে? এতটা অধঃপতন হয়েছে তোর চরিত্রের, আবার আমার সামনে এসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই? এই কথা জানাজানি হলে কি হবে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ান তোকে ব্যবহার করছে শুধু সমাজে টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে। ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থেই, নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে, এই জন্য তোকে ভিকটিম বানিয়েছে ওরা। রুমাইশা এবার শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, কারো সম্পর্কে না জেনে শুনে এইভাবে তুমি বলতে পারো না বাবা। সাফওয়ান তো নিজের ইচ্ছায় এ জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ও এই জীবন বেছে নিত? আরও অভিনয় করছে কি সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না, আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি, তাই ভালো হয় তুমি রুনিয়া ফুপ্পির দেওয়া প্রস্তাবটা মেনে নাও। রুমাইশার কথায় এসে একেবারে রেগে মেগে আগুন হয়ে গেলেন। তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে তো তোর খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে দেখছি। নিজের বাবা মাকে তুই তুচ্ছ-তাচ্ছিল্য করছিস কোথাকার কোন বুনো পশুর জন্য। সাফওয়ানকে বুনো পশু বলাই ফুঁসে উঠল রুমাইশা। মা, ও একজন মানুষ, বাঁড় বারোকে বুনো বুনো বলা বন্ধ করো। ওর এই অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষকে তোমরা এইভাবে জাজ করতে পারো না। শামসুল্লাহ সহ্য করতে পারলেন না, উঠে এসে রুমাইশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবার ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের করা এমন ষড়যন্ত্রের জবাব চাইবেন তিনি। রুনিয়া ছাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন, ফোনটাও নিয়ে এসেছেন ছাদে। ওনার ফোনে হঠাৎ করেই চার্জ নিচ্ছে না, তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। সাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সাফিন কোনো সলিউশন দিতে পারেনি, তাই সাফওয়ানের কাছে নিয়ে এসেছেন। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে।
চিলেকোঠার বাইরে টি টেবিলটার পাশে বসে মা ছেলে দুজনে মিলে মিস্ত্রিগিরি করছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে। ফোনটাকে দেখতে দেখতেই সাফওয়ান কঠিন গলায় বলে উঠল, মামার কাছে কল দিয়েছিলে তো? মামা কি বলল? রুনিয়া চুপ রইলেন। ছেলেকে এখন কিভাবে বলবেন যে তার ভাই মুখের ওপর ফোন কেটে দিয়েছে, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে? রুনিয়া গলা খাকারি দিয়ে বললেন, তোর মামা রাজি হয়নি, বলেছে রুমির এত অকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে, আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে। তোর সাথে কখনোই বিয়ে দেবে না রুমিকে। আর তারপর কল কেটে দিয়েছে। রুনিয়ার কথায় সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের কাজ অব্যাহত রেখেই বলল, মা, সাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গণ্ডগোল লেগেছে, আর সেটা বাঁধিয়েছে মামি জেনে শুনে। রুনিয়া ছেলের কথার আগা মাথা কিছু বুঝলেন না, উল্টো প্রশ্ন করলেন, কী গণ্ডগোল লাগবে? আর আয়েশা গণ্ডগোল লাগাবেই বা কেন? সাফওয়ান ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল, সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো, বা তুমি এমনিতেই বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আবারও কাজে মনোযোগ দিল। কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ান সেদিকে দেখেই রুনিয়ার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়া এমন সময় শামসুলের ফোন কল একদমই আশা করেনি। খানিক আগেই তো কল কেটে দিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন ফোন করলো? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন ফোন। ধরার সাথে সাথেই ওই পাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনিয়া আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটাও আবার আমার বাড়িতে? শামসুলের কথায় অবাক হলেন রুনিয়া। চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল তোদের বাসায় ছিল রাতের বেলা, তাও আবার রুমির সাথে? শামসুল রাগী গলায় বললেন, না জানার ভান ধরিস না আপা, আমি জানি যে সাফওয়ান তোর কথাতেই এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি, আর সেটাও একেবারে বেডরুমে। রুনিয়া শামসুলের কথা কিছু বুঝলেন না, অসহায় হয়ে বললেন, এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দেব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চাই রুমিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে তুই কি বোঝাচ্ছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমি মনে করি না। শামসুল কঠিন গলায় বললেন, আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না। আর তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে এ কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে থাকে। আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। কোনো অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। আমি কালই। কথা শেষ করার আগেই ফোন বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এত সব কথা শুনে যেন আকাশ থেকে পড়ছেন। পাশে সাফওয়ান চোয়াল শক্ত করে হাত দুইটার মুঠি শক্ত করে বসে আছে, চোখ ওর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাস্য চোখে তাকালেন সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থাকার পর হুট করেই উঠে দাঁড়ালো। তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো, রিমুদের বাসায় যাব, দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ। চারপাশ যেন কি এক নীরবতায় ছেয়ে আছে, ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছে শামসুল। রুনিয়ার কল কেটে যাবার পর আরও কয়েকবার কল দিয়েছেন, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক। আয়েশা দাঁড়িয়ে আছেন স্বামীর পাশে। থেকে থেকে রুমাইশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি। রুমাইশা দাঁড়িয়ে আছে দরজার পাশেই। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে। তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করলো না। ও তো কখনোই ওর মাকে মিথ্যে কথা বলে না। আয়েশার তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করলো না, উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ চাপলো ওর। এর শেষ ও দেখেই ছাড়বে।
অকারণে ওকে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতর রিড়ি করছে, মুখটা শক্ত করে তাকিয়ে আছে ও নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঝালো কণ্ঠে বলে উঠলেন, আমার মুখের উপর ফোন কেটে দিল, আর এখন ফোন বন্ধ করে রেখেছে। আয়েশা রুমাইশার দিকে একবার বোকা চোখে তাকিয়ে পাশ থেকে বললেন, তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো, ওর বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যাবে, নইলে এইভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের কথা শুনে রুমাইশার পায়ের তলার মাটি সরে গেল যেন। বিস্ফারিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও। বিস্ময় অধৈর্যরা আলগা হইল। সেদিনও আয়েশা বললেন বিয়ে দেবেন না আপাতত, ওকে পড়াশোনা কমপ্লিট করিয়েই তারপর বিয়ে দেবেন। হঠাৎ মায়ের এমন মত পরিবর্তনে দিশেহারা হয়ে গেল রুমাইশা। ধরা গলায় বলে উঠল, মা তুমি কেন আমাকে বিয়ে দিবা? তুমি সেদিনও বললে পড়াশোনা শেষ করিয়েই বিয়ে দেবা, আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছো। তারপর হঠাৎ করে শক্ত হয়ে গেল রুমাইশার গলা। বলল, আমি মোটেও বিয়ে করব না এখন, আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে না। আয়েশা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। তোর মতামত চাইনি আমি, তোকে বিয়ে দেবো, ব্যাস দিব, কার সাথে দিব সেটা দেখার বিষয় নয়। আর সাফওয়ানের কথা ভুলে যা, ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনেও দিব না। রুমাইশার রাগ হলো প্রচণ্ড। রাগের মাথায় বলে উঠল, আমাকে বিয়ে দেবা কিন্তু আমার মতামত নিবা না, আবার বলছো সেটা আমার দেখার বিষয় না। তাহলে বিয়েটা তুমি করে নাও, আমাকে বলো কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমাইশার গালে। বেয়াদ্দব হচ্ছিস তুই দিনে দিনে, আমাকে এই কথা বলার সাহস পাস কই তুই? এই মুহূর্তে নিজের রুমে যা, বের হবি না আর তুই, তোর মুখ দেখতে চাই না আমি। রুমাইশা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে, তারপর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা দিয়ে দিল। আয়েশা শামসুলের দিকে তাকিয়ে বললেন, শুনেছ তোমার মেয়ের কথা? আবার মুখে মুখে তর্ক করে, বলে কি না তুমি বিয়ে করে নাও। এদেরকে আমি খাইয়ে পরিয়ে বড় করছি এই সমস্ত শোনার জন্য। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শোধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নইলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না, মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লেই তিনি ভেতরে ভেতরে মুষড়ে পড়ছেন। শামসুলকে এমন চুপচাপ দেখে আয়েশা আর কথা বাড়ালেন না, স্বামীর পাশেই বসে রইলেন তিনি। রাতে আর খাওয়া হবে না হয়তো কারো, খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন পরে তুলবেন, কারণ শামসুল খিদে পেটে থাকতে পারে না। যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে খেতে চায়। তাই আর উঠলেন না, চুপচাপ বসে রইলেন। ঘণ্টাখানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওইভাবেই বসেছিলেন নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজ শুনে ভড়কে গেলেন দুজনেই। শামসুল উঠে দাঁড়ালেন, গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এগিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পেছন পেছন। গেটের বাইরে সাফওয়ানের মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে বীর দর্পে। লক খোলার আগে গাড়ির দিকে চোখ বুলালেন শামসুল। গাড়িটাকে দেখেই চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফওয়ানকে শক্ত চোখে মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে। চোখ মুখ ঢাকা নিয়ে আজর। সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন শামসুল। সাফওয়ানের পাশেই বসে আছেন রুনিয়া, চোখ মুখ ওনার বিষাদগ্রস্ত। তড়িঘড়ি করে গেট খুলে দিলেন শামসুল। সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান, আর পর মুহূর্তে রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে। সাফওয়ানকে দেখে পিলে চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন সাফওয়ানের দিকে। বড় হওয়ার পর এই প্রথম সাফওয়ানের চেহারা দেখছেন তিনি। শ্যামরঙা হলেও মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহু গুণ বেড়ে গিয়েছে, কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের ওপর জল করছে অদ্ভুত রঙের দুইটা চোখ, যেগুলো শিকারের দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই আয়েশাকেও চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেলেন প্রচণ্ড।
তাড়াহুড়ো করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন, তুই তোর ছেলেকে এইখানে এইভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফওয়ানের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা ভেতরে চলুন, আপনার সাথে আমার কথা আছে কিছু। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও মামি। কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাইন দাঁতদ্বয় দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তেই আয়েশা ভীত হলেন প্রচণ্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথায় হারিয়ে ফেললেন, এক দীর্ঘদেহী পুরুষের সামনে। উনি কোনো উচ্চবাচ্য না করে সাফওয়ানকে ইশারা করলেন ভেতরে যেতে। সাফওয়ান সামনে এগোলো, রুনিয়াও গেলেন পেছন পেছন। সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো, রুনিয়া গিয়ে বসলেন ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার পানে, চোখ দিয়েই যেন আয়েশাকেও পিষে ফেলছে। আয়েশার বুকের ভেতর দুরু দুরু করছে সাফওয়ানকে দেখার পর থেকেই। সাফওয়ানের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি। ডাইনিংয়ে গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমাইশা কৌতূহল নিয়ে বাইরে এলো। রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফওয়ানের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দ পেয়ে তাকালো সেদিকে। সাফওয়ানেরও চোখ পড়ল রুমাইশার দিকে। আর আবছা আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে 4টে আঙ্গুলের দাগ পড়ে গেছে সেটাও তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফওয়ান। হেঁটে হেঁটে রুমাইশার নিকট গিয়ে ওর চোয়ালদয় ধরল ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে। তারপর ডানে বামে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখল সাফওয়ান। আর সেই সাথে সাথে শক্ত হয়ে এলো ওর চোয়াল। চিবুক ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাত দিয়ে মুঠি করে ধরল ওর হাতটা। তারপর আবার সোফার নিকট এসে রুমাইশাকে বসিয়ে নিজেও বসে পড়ল রুমাইশার পাশে। রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমাইশার হাতের দিকে। সাফওয়ান এবার আয়েশার দিকে দেখল। আয়েশা তাকিয়ে আছে মেঝেতে, ওপরের দিকে তাকাচ্ছেন না সাফওয়ানের চোখে চোখ পড়ার ভয়ে। সাফওয়ান আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছুই হয়নি। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, এর বাইরে আর কিছুই না, নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন, আর আমার মাকে এর ভেতর টেনে এনে ফাঁসিয়েছেন কেন? আয়েশা কিছু বললেন না, চুপ করে রইলেন। রুমাইশা সাফওয়ানের কথা শুনে অবাক হলো। কাল তাহলে মায়ের সাথে ওর দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু মা সেটা ওকে বলেনি কেন? আর মা তাহলে এটাও জানে যে ওদের ভেতর এক্সট্রিম কিছু হয়নি, তারপরেও এইরকম কেন করলো? আয়েশাকে চুপ থাকতে দেখে সাফওয়ান রেগে গিয়ে আবারও বলল, আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মরালিটি ব্রেক করেছি, কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি, যেন আপনি ওকে কিছু না বলেন। তাহলে আমি ওর মুখে আঙ্গুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চস্বরে বলল সাফওয়ান। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফওয়ানের হাতের উপর রেখে শান্ত হতে ইশারা করলেন। রাস্তাতে সাফওয়ান তাকে সমস্ত কিছু খুলে বলেছে। আর রুমাইশাকে সাফওয়ানের থেকে আলাদা করতে যে আয়েশা এই ধরনের কিছু করবেন সেটাও বলেছে রুনিয়াকে। সাফওয়ান এবার শামসুলের দিকে দৃষ্টি দিল, তারপর মৃদু গলায় বলল, মামা আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকেই অন্য ধরনের অ্যাফেকশন ছিল সেটা আপনাদের কারো অজানা নেই, আর এখনও সেটাই আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনো, বরং দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কী নামে আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকম ভালোবাসি, কিন্তু আমি এখন জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে। কথাগুলো বলে কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান আবারও বলল, আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যান।
কারণ বিয়েটা আমি রুমিকেই করব, আর রুমির বিয়েটাও শুধুমাত্র আমার সাথেই হবে, তাই সে যেভাবেই হোক। শামসুল মুখ খুললেন এবার। সাফওয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফওয়ান? আর এত রাতে এ কারণেই এসেছো? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব কি দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয় পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। সেসব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ওকে মেরে ফেলার জন্য? সাফওয়ান আর নরম রইল না, কঠোরতার সাথেই বলল, মামা, সেটা অনেক অনেক আগের ব্যাপার। সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর ক্ষতির কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজেই ওর থেকে সরে যেতাম, কিন্তু নেই যেহেতু সেহেতু সরছি না। ওকে আমি আমার করেই ছাড়বো। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয় তাহলে এটা হুমকি। এরপর সাফওয়ান আয়েশার দিকে তাকিয়ে বলল, রিমুর ফোনটা সম্ভবত আপনার কাছে, ওর ফোনটা ওকে দিয়ে দিবেন। আমি এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নিব, আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। এরপর আর একা ফিরব না, ওকে নিয়েই ফিরব। এরপর সাফওয়ান ইশারা করলো মায়ের দিকে। রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটি স্বর্ণের আংটি বের করে সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা হাতে নিল। তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকাতে পরিয়ে দিল সেটা, কিন্তু ঢিলা হয়ে গেল আংটি। অনামিকা থেকে খুলে নিয়ে আবার পরালো মধ্যমাতে। একটু ঢিল ঢিল হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সব কিছু এত দ্রুত গতিতে হলো যে শামসুল, আয়েশা সহ রুমাইশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাইশার হাতটা নিয়ে চুমু খেলো সাফওয়ান হাতের পিঠে। তারপর মৃদু গলায় বলল, আংটিটা মায়ের, আপাতত এটা পরে নে, কয়েকদিন পর এসে আমি তোর নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হওয়ার সময়ও পেল না, তার আগেই সব হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল ও। সাফওয়ান এবার শামসুল আর আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে রিমো আমার বাগদত্তা। খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব, আপনারা মানলেও না মানলেও। তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন। আয়েশার দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সাফওয়ান বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু কয়েক পা আগানোর পরই আবার ঘুরে দাঁড়ালো সাফওয়ান শামসুল আর আয়েশার দিকে। তারপর শক্ত গলায় বলল, রিমো আমার বউ হতে চলেছে, কিছুদিন পরও আমার পুরোপুরি হবে। সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না, আর যদি দেখি তাহলে সেটা আপনাদের কারোর জন্য মোটেও ভালো হবে না, কথাটা মাথায় রাখবেন। এরপর গটগট পায়ে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়াও গেলেন ওর পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে ঝড়ের বেগে চলে গেল সাফওয়ান মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটা ঘটনাগুলোরই পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর।